আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার্স পাঠশালায় তোমাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স নিয়ে আলোচনা করব। এই ইঞ্জিনিয়ারিং মেকানিক্সটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। তো এই ভিডিওগুলো মূলত ডুয়েট এডমিশন এবং জব প্রিপারেশনের জন্য করা হবে। তো তোমরা যারা জব প্রিপারেশনে আছো কিংবা ডুয়েট এডমিশন আছো তারা অবশ্যই ভিডিওগুলো ভালো করে দেখবে। প্রথমে আমি বলবো যে জব প্রিপারেশন বা ডুয়েট এডমিশন ইঞ্জিনিয়ারিং মেকানিক্স থেকে কেমন প্রশ্ন হয়, তাহলে তোমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্সটা করতে খুব সুবিধা হবে। তো ডুয়েট এডমিশনের কথা যদি আমি বলি, ডুয়েট এডমিশনের প্রতি বছরই ফ্রি বডি ডায়াগ্রাম এবং ফ্রিকশন থেকে ম্যাথ থাকেই। তো যারা ডুয়েট এডমিশনে আছো তারা অবশ্যই ফ্রি বডি ডায়াগ্রাম এবং ফ্রিকশনটা ভালো করে করবে। আর যারা জব প্রিপারেশনে আছো তাদেরকে যদি আমি বলি, জব প্রিপারেশনে মূলত আহ বল বিভাজন যে অধ্যায়টা আছে অর্থাৎ প্রথম যে অধ্যায়টা আছে এবং ফ্রিকশন, এই দুইটা থেকে কিন্তু অঙ্ক আসতে দেখা যায়। তো তোমরা এই দুইটা অধ্যায় ভালো করে করবে। যারা জব প্রিপারেশন আছে তাদেরকে আমি বলবো ফ্রি বডি ডায়াগ্রামটা কিন্তু অনেক কঠিন একটা টপিক, বলতে পারো মেকানিক্স এর মধ্যে সবচেয়ে কঠিন যে টপিকটা আছে সেটাই ফ্রি বডি ডায়াগ্রাম। তাই তোমরা যারা জব প্রিপারেশন আছো তোমাদের যদি খুব কঠিন মনে হয় ফ্রি বডি ডায়াগ্রাম, সেটা তোমরা স্কিপ করতে পারো কিংবা কম করতে পারো। তো এটাই হলো জব প্রিপারেশন এবং ডুয়েট এডমিশনের ইঞ্জিনিয়ারিং মেকানিক্স টপিক থেকে কেমন প্রশ্ন আসে সেটার ধারণা। এখন আমি ভিডিওটা শুরু করব। আমি এই ভিডিওতে কিছু বেসিক ল নিয়ে আলোচনা করব, যে ল গুলো আমাদের অবশ্যই প্রয়োজন ইঞ্জিনিয়ারিং মেকানিক্সটা ভালো করে বুঝতে। আমি অনেকের সলিউশন দেখেছি, মানে ম্যাথের সলিউশন গুলো দেখেছি যেখানে তারা অঙ্কের আনসার মিলাতে পারলেও তারা অনেক রুলস ভেঙে ফেলেছে, অর্থাৎ রুলস গুলো মেনে অঙ্কটা করেনি, যার ফলে তাদের অঙ্ক হয়েছে, আনসার হয়েছে, কিন্তু অঙ্কের মধ্যে মার্কস কাটা যাবে। কারণ মেকানিক্সের এই রুলস গুলো অনেক ইম্পর্টেন্ট, এই রুলস এর জন্য অবশ্যই মার্কস থাকে। তো তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই ভিডিওটা স্কিপ করবে না। তোমরা মেকানিক্স পারলেও ভিডিওটা স্কিপ করবে না, কারণ তুমি যদি ভিডিও স্কিপ করো একটা রুলস তোমার মাথা থেকে চলে যাবে এবং তোমরা সেই রুলস এর কারণে তোমাদের পরীক্ষায় মার্কস কাটা যাবে। তো তোমরা অবশ্যই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। আর তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটি অন করে রাখবে যাতে ভিডিওগুলোর নোটিফিকেশনটা তুমি সবার আগে পাও। তো আমি যদি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর বেসিক ল গুলো নিয়ে আলোচনা করি, বা এই ভিডিওটাতে আমি সম্পূর্ণটা বেসিক ল নিয়ে আলোচনা করব। তো বেসিক ল এর প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে, আমরা এখানে প্রশ্নটা লিখে দিয়েছি, সেটা হচ্ছে বল ও লোড কি। বলের কথা যদি বলি, বলের সংজ্ঞাটা আমরা খুব সুন্দরভাবে দিতে পারি, সেটা হচ্ছে যা কোনো বস্তুর উপর প্রয়োগ করলে বস্তুর স্থির বস্তু গতিশীল হয় কিংবা গতিশীল বস্তুর গতির মান বা দিক পরিবর্তন হয়, তাকে আমরা বল বলি। ঠিক আছে। তো এখন বল আর লোড, আমরা মেকানিক্স করতে গিয়ে কিংবা মেকানিক্যাল ডিপার্টমেন্টের অঙ্ক করতে গেলে অনেক সময় লোড দেখি। এখন আমরা কি কখনো চিন্তা করেছি লোড জিনিসটা কি? বল আর লোডের মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। আমি যদি বলের কথা বলি, বল অনেক ধরনের হতে পারে, যেমন ধরো মহাকর্ষ বল আছে, অ্যাটমিক অর্থাৎ একটা অ্যাটমের ভিতরেও কিন্তু বল আছে বিভিন্ন ধরনের, তারপর ম্যাগনেটিক ফোর্স আছে, ইলেকট্রিক্যাল ফোর্স আছে। তো এখানে আসলে অনেক ধরনের বল রয়েছে। এই সব বল দিয়ে কিন্তু আমরা মেকানিক্স করি না, আমরা ওই বলটাই কাজে লাগাই যেটা কোনো বস্তুর উপর আরোপিত হয়েছে। অর্থাৎ যখন কোনো বস্তুর উপর ফোর্স প্রয়োগ হয়, কোনো অবজেক্টের উপর ফোর্স প্রয়োগ হয়, তাকে লোড বলে। আর আমরা মেকানিক্সে মূলত লোড নিয়ে কাজ করি। তো তোমাদের অনেক সময় বল সরাসরি লেখা থাকে, অনেক সময় লোড আকারে লেখা থাকে। তো এখানে কনফিউজ হওয়ার কিছু নাই, যে এই বলটা কোনো বস্তুর উপর আরোপিত হয় সেটাই কিন্তু লোড। এরপরে আমরা যাব লব্ধিক বল কাকে বলে। এটা খুব সিম্পল একটা কোয়েশ্চেন, লব্ধি বল কাকে বলে। লব্ধি বল একাধিক বলকে একটি বলে রূপান্তর করলে যে বল পাওয়া যাবে তাকে লব্ধি বল বলে। আর একটু যদি এক্সপ্লেন করে বলি, তাহলে কোন একটা বস্তু, মনে করো এই বস্তুটার মধ্যে একাধিক বল ক্রিয়া করছে। এখন এই একাধিক বলের যে প্রভাব আছে, এই বস্তুর উপরে একটি বল প্রয়োগ করব, সেম প্রভাবটা ক্রিয়া করবে, তাহলে সেই একটি বলকে এই প্রত্যেকটি বলের লব্ধি বল বলে। তো এই লব্ধি বল নির্ণয় করার অনেকগুলো প্রসেস আছে, এখানে আমি শুধুমাত্র 2-3টা লিখেছি। এছাড়াও কিন্তু আরো অনেক প্রসেস রয়েছে লব্ধি বল নির্ণয়ের। তো প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে বলের সামান্তরিকের সূত্র। এটা তোমরা অনেকেই অনেক ভালো করেই জানো যে বলের সামান্তরিক সূত্রটা, এই বলের সামান্তরিকের সূত্রের কিন্তু একটা প্রমাণ রয়েছে, যেটা যারা জব প্রিপারেশনে আছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এটা বই থেকে দেখে নিও। তো বলের সামান্তরিকের সূত্র আমাদেরকে কি বলছে, যখন দুটি বল সামান্তরিকের দুটি বাহু দ্বারা, সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করা যায়, অর্থাৎ পি এবং কিউ এটি একটি সামান্তরিক রয়েছে, সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করা যায়,
তাহলে ওই দুটি বলের লব্ধি সামান্তরিকের ওই দুটি বাহুর ছেদবিন্দু থেকে অঙ্কিত কর্ণ দ্বারা প্রকাশ করা যায়। অর্থাৎ পি কিউ সামান্তরিকের দুটি বাহু দ্বারা প্রকাশ করা হয়েছে। এই দুটি বাহুর ছেদবিন্দু এখান থেকে যে কর্ণটা আঁকা হয়েছে সেই কর্ণটা হচ্ছে এই দুটি বলের বা এই দুটি ভেক্টরের লব্ধি প্রকাশ করে, লব্ধির মান এবং দিক প্রকাশ করে। এখান থেকে এটার যে প্রমাণটা আছে, প্রমাণ থেকে আমরা মূলত দুটি সূত্র পাই। এই দুটি সূত্র কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সামনে আমরা এই দুটি সূত্র অবশ্যই অ্যাপ্লাই করব। তো এখান থেকে আমরা যে সূত্রগুলো পাই সেটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। এখানে এই যে আলফাটা হচ্ছে দুটি বলের মধ্যবর্তী কোণ, আর এখানে কিউটা হচ্ছে এখানে থিটাটা হচ্ছে এই লব্ধি বলটা পি বলের সাথে যে কোণ উৎপন্ন করেছে। এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। লব্ধি বলটা পি বলের সাথে যে কোণ উৎপন্ন করেছে সেটা থিটা হলে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স কিউ sin আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ cos আলফা। তো এটা হচ্ছে আমাদের সামান্তরিকের সূত্র। এখান থেকে চাইলে কিন্তু আমরা আরো একটা সূত্র বের করতে পারি, সেটা হচ্ছে এই দুটি বল যদি 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে তাহলে আলফার মানটা 90 ডিগ্রি বসাবা, এখানে 90 ডিগ্রি বসাবা, তখন দেখবা যে তুমি দুটি বল যদি 90 ডিগ্রিতে ক্রিয়া করে তাহলে আমরা আর পাবো পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার রুট ওভার এবং থিটা পাবো tan ইনভার্স কিউ বাই পি। এই দুটি সূত্র কিন্তু আমাদের আরো বেশি প্রয়োজন হবে সামনে। তো এটা ছিল বলের সামান্তরিকের সূত্র। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে বলের ত্রিভুজ সূত্র। বলের ত্রিভুজ সূত্র আমাদের আসলে মূলত কি বলছে, যদি দুটি বল পি এবং কিউ কে ত্রিভুজের দুটি বাহু দ্বারা প্রকাশ করা যায় তাহলে ত্রিভুজের তৃতীয় যে বাহু আছে সেটা দ্বারা এই দুটি বলের লব্ধিকে প্রকাশ করা হবে। অর্থাৎ দুটি বল দিয়ে যদি ত্রিভুজের দুটি বাহু প্রকাশ করা হয় তাহলে তৃতীয় বাহু দ্বারা ওই দুটি বলের লব্ধিকে প্রকাশ করা যাবে। এরপরে রয়েছে বলের বহুভুজ সূত্র। বহুভুজ সূত্রটা আমাদের বলছে একাধিক বল, মনে করো একটা বহুভুজের অনেকগুলো বাহু রয়েছে, অনেকগুলো বাহু প্রত্যেকটা দ্বারা এক একটি ফোর্স ইন্ডিকেট করা হচ্ছে বা ফোর্স নির্দেশ করা যাচ্ছে, তাহলে শেষ যে বাহুটা রবে সেই বাহু দ্বারা, অর্থাৎ একটা বহুভুজ সম্পূর্ণ করতে শেষ যে বাহুটা প্রয়োজন সেই বাহু দ্বারা ওই প্রত্যেকটি বলের লব্ধিকে প্রকাশ করা হবে। তো এগুলো হচ্ছে কিছু সূত্র। এরপরে আমি আরো কিছু সূত্র নিয়ে আলোচনা করব। এখন আমি খুব গুরুত্বপূর্ণ দুইটা ল নিয়ে আলোচনা করব। এই দুইটা ল মেকানিক্সের সর্বত্র জুড়ে রয়েছে, অর্থাৎ মেকানিক্সটা আমরা যতই করি না কেন এই দুইটা লই সবচেয়ে বেশি ব্যবহার করি, কিন্তু আমি কনফার্ম দিয়ে বলতে পারবো ম্যাক্সিমাম স্টুডেন্ট, শতকরা 99% স্টুডেন্টই কিন্তু এই ল দুইটা জানে না। অর্থাৎ সবাই এটা অ্যাপ্লাই করে কিন্তু এটা কেউ জানে না। তোমরা যারা ভিডিও দেখছো শুধু তারাই কিন্তু এই লটা জানবে। প্রথম যেটা আছে সেটা হচ্ছে ল অফ অ্যাকশন লাইন। ল অফ অ্যাকশন লাইন আমাদেরকে কি বলে দেখো, মনে করো এই অবজেক্টের উপরে একটা বল প্রয়োগ হয়েছে, এই বলের একটা অ্যাকশন লাইন থাকবে। অ্যাকশন লাইন মানে এই দেখো বলের এই লাইনটা, এটা একটা অ্যাকশন লাইন। এই লাইনটা ইনফিনিটি পর্যন্ত আছে। এই ইনফিনিটি পর্যন্ত এই বলটাকে তুমি ইচ্ছা মতো মুভ করতে পারবে। অর্থাৎ ল অফ অ্যাকশন লাইনটা আমাদেরকে এই নীতিটাই দেয় যে তুমি এই ফোর্সটাকে এখান থেকে চাইলে এখানেও সরাতে পারো, এখানেও সরাতে পারো, এই সোজা লাইন বরাবর সামনে পিছে যে কোনো জায়গায় সরাতে পারো। আমরা কিন্তু মেকানিক্সে এই জিনিসটা করি, কিন্তু তোমরা করো কিন্তু এই লটা জানো না। লটার নাম হচ্ছে ল অফ অ্যাকশন লাইন। এই ল এর মাধ্যমে আমরা অ্যাকশন লাইন বরাবর যে কোনো জায়গায় বলটাকে শিফট করতে পারি। কিন্তু এই ল এর কিন্তু একটা সীমাবদ্ধতা আছে। তুমি যদি বলের প্রকৃতি বের করতে যাও, বিশেষ করে যখন ট্রাসের অঙ্কতে তুমি যাবে, তখন তুমি চিন্তা করো এই বলটা এখানে আছে, এটাকে যদি এখানে নিয়ে যাও তাহলে শিফট করো, তাহলে এটা এখানে ছিল পুশ, এখানে হয়ে যাবে পুল। অর্থাৎ বলের যে প্রকৃতি সেটা পরিবর্তন হচ্ছে। যখন আমাদের বলের প্রকৃতিটা খুব প্রয়োজন হবে তখন কিন্তু আমরা এই ল অফ অ্যাকশন লাইনটা প্রয়োগ করতে পারবো না। তখন এটা প্রয়োগ করলে আমাদের প্রকৃতিটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে এই ল অফ অ্যাকশন লাইনটা আমরা অনেক বেশি ব্যবহার করবো এবং এটা সীমাবদ্ধতাও আমরা জেনে নিয়েছি। এরপরে আরো একটা ইম্পর্টেন্ট যেটা সবাই করে সেটা হচ্ছে প্যারালেল ট্রান্সলেশন। প্যারালেল ট্রান্সলেশন এটা একটা ল। এই ল এর মাধ্যমে আমাদের কি বলে দেখো, কোনো একটা বস্তুর উপরে বল প্রয়োগ হচ্ছে, যদি সেটা পয়েন্ট ফোর্স না হয়, অবজেক্টের উপরে হয়, তাহলে তুমি প্যারালালি এটাকে শিফট করতে পারবে। আমরা ত্রিভুজ সূত্রটা প্রমাণ করেছো, তোমরা যদি ত্রিভুজ সূত্রের প্রমাণটা দেখো, এখানে একটা পি
কিউ ফোর্স থাকে এটাকে শিফট করে তোমরা এখানে নিয়ে যাও। এরকম তোমরা অহরহর করো, পিটা এখানে থাকে। ত্রিভুজের যেই প্রমাণটা আছে সেটা যদি দেখো সেখানেও কিন্তু এইভাবে প্যারালালি শিফট করে, এবং আমরা মেকানিক্সে যখন সামনে যাব অনেক বেশি পরিমাণে এটা করব। অর্থাৎ ফোর্সটাকে আমাদের প্রয়োজন অনুসারে আমরা প্যারালালি ইচ্ছা মতো মুভ করতে পারবো। এটা প্যারালালি আমি ইচ্ছা মতো মুভ করতে পারবো। যেই লয়ের উপর ভিত্তি করে আমরা মুভ করছি সেটা হচ্ছে প্যারালাল ট্রান্সলেশন। এই প্যারালাল ট্রান্সলেশনেরও আবার লিমিটেশন রয়েছে, এটাও আমরা সবসময় অ্যাপ্লাই করতে পারবো না। কখন অ্যাপ্লাই করতে পারবো না? যখন মোমেন্ট নিব। চিন্তা করে এখানে থাকলে মোমেন্টের মান ভেরিয়েশন হবে। তো যখন আমরা মোমেন্ট নিব তখন কিন্তু প্যারালাল ট্রান্সলেশনটা করতে পারবো না। তো এই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে যে এই লটার লিমিটেশনটা কোথায়, কখন আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো না। তো এই দুইটা ল আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা বলের বিভাজন এবং সংযোজন সম্পর্কে জানবো। এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে আসলে অনেক কিছু শেখার আছে, এইগুলাই আমরা সামনে অ্যাপ্লাই করব। বলের বিভাজনটা কি? মনে করো যে এটা একটা ফোর্স, এটা পি ফোর্স, যেটা ভূমির সাথে থিটা কোণ রয়েছে। এখন এই পি ফোর্সকে আমি ভাগ করে ফেলবো, আনুভূমিক উপাংশ, উলম্ব উপাংশ, এটাকেই বলা হয় বলের বিভাজন। অর্থাৎ একটি বলকে একাধিক উপাংশে ভাগ করে ফেলাকেই বলা হয় বলের বিভাজন। তো বলের বিভাজন যদি করি তাহলে পি এক্স মানে এক পি এর আনুভূমিক উপাংশ, এটা হবে পি কস থিটা। আর পি ওয়াই যদি আমরা বের করি তাহলে এটা হবে পি সাইন থিটা। এখানে আমরা মূলত বলের বিভাজন করেছি। তোমরা এখানে খুব ইম্পর্টেন্ট একটা টার্ম আছে যেটা তোমরা মিস্টেক করবে বা যেটা তোমরা ভুল করবে, এই জায়গাটা একটু ফোকাস করো। সেটা হচ্ছে আমি এই পিটাকে নিচে নাম, এগুলোরও কিন্তু প্রমাণ আছে। আমি তোমাদেরকে বলে রাখছি, অনেকে এটা অনেকভাবে ত্রিভুজ দিয়ে অনেকে অনেকভাবে মনে রাখে, সমকোণী ত্রিভুজ দিয়ে অনেক কিছুতেই তুমি মনে রাখতে পারো বা অনেকভাবেই তুমি বুঝতে পারো, যেভাবে তুমি বুঝে থাকো। আমি ডিটেলসে যাচ্ছি না, কারণ একটা ছোট টার্ম নিয়ে যদি এতক্ষণ কথা বলি তাহলে ভিডিওর দৈর্ঘ্যটা অনেক বড় হয়ে যাবে। তা আমি যেই জায়গাটা তোমাদের বোঝা উচিত মাস্ট বি, সেই জায়গাটা নিয়ে কিন্তু শুধু কথা বলবো। সেটা হচ্ছে পি, এটাকে যদি আনুভূমিক উপাংশ বের করি, পি এক্স ইজ ইকুয়াল টু পি কস থিটা, উলম্ব উপাংশ হচ্ছে পি ওয়াই ইজ ইকুয়াল টু পি সাইন থিটা। এই জায়গাটাই ভুল করবা এবং এই জায়গাটাই মনে রাখার জায়গা। সেটা হচ্ছে কোনটা যদি আনুভূমিকের সাথে থাকে তাহলে আনুভূমিকে আনতে পি কস থিটার ব্যবহার করবা, কোনটা যদি উলম্বের সাথে আনে, কোনটা যদি আনুভূমিকের সাথে থাকে তাহলে পি এক্স ইজ ইকুয়াল টু পি কস থিটা, পি ওয়াই ইজ ইকুয়াল টু পি সাইন থিটা। কিন্তু কোনটা যদি উলম্বের সাথে থাকে, মনে করো এরকম ভাবে কোনটা দেয়া আছে, তাহলে কিন্তু পি ওয়াই ইজ ইকুয়াল টু পি কস থিটা হয়ে যাবে এবং পি এক্স ইজ ইকুয়াল টু পি সাইন থিটা। এখানে আমি মনে রাখতাম এভাবেই, যার সাথে কোণ দেয়া আছে সেই অক্ষে উপাংশ বের করার জন্য পি কস থিটা, যার সাথে কোণ দেয়া নাই সেই অক্ষের উপাংশ বের করার জন্য পি সাইন থিটা। এই জায়গাটা অনেক বেশি সামনে তোমাদের অ্যাপ্লাই করতে হবে, এই জায়গাটা মাথায় রাখতে হবে। এই টার্মটা যদি বুঝো তোমার আসলে এত কিছু হিসাব করতে হবে না, অঙ্কগুলো খুব সহজে হয়ে যাবে। বলের সংযোজন, এই সংযোজনটা আসলে অনেক বড় একটা টার্ম। সংযোজন মানে হচ্ছে দুটি বলকে বা একাধিক বলকে একটি বলে রূপান্তর, অর্থাৎ বলের লব্ধি নির্ণয় আর সংযোজন কিন্তু একই কথা। তাহলে লব্ধি নির্ণয়ের জন্য আমরা প্রথমে আমরা দেখবো হচ্ছে হলো দুটি বলকে লব্ধি নির্ণয় কিভাবে। আমরা দুটি বল, প্রথমে দেখো খেয়াল করবে, এটা হচ্ছে হলো দুটি বল 90 ডিগ্রিতে থাকলে, দুটি বল 90 ডিগ্রিতে কোণে থাকে। দুটি বল যদি 90 ডিগ্রি কোণে থাকে তাহলে একটা পি আর একটা কিউ, এটা হচ্ছে তাদের রেজাল্টেন্ট, এটা হচ্ছে থিটা। আমি একটু মানে ক্লাস আলাদা আলাদা করে দিচ্ছি, এগুলো অনেক প্রমাণ আছে, অনেক সিস্টেম আছে। আমি এমন ভাবে তোমাদেরকে বলছি যাতে তোমরা সহজেই অঙ্কে অ্যাপ্লাই করতে পারো। এই যে দুটি বলকে এরকম ভাবে সাধারণত তুমি কোথাও লেখা পাবা না, কিংবা এই সামান্তরিক সূত্র থেকে এটা প্রমাণ করা যায়, অনেকভাবেই আসা যায়, কিন্তু আমি এমন ভাবে তোমাদেরকে সিস্টেমটা লিখে দিচ্ছি, এভাবে যদি করো বল বিভাজনের অঙ্কগুলো তোমার কাছে খুবই সহজ মনে হবে এবং সামনে গিয়েও তোমার কাছে খুব সহজ মনে হবে। এবং আমিও জিনিসগুলো এভাবেই মনে রেখেছি। তোমাদের অনেকের কাছে মনে হতে পারে এটা অন্যভাবেও করা যায়, হ্যাঁ হতে পারে, তুমি শিখেছো অন্যভাবে, কিন্তু এভাবে করলে আমি সামনে যেভাবে অঙ্ক করাবো দেখবে যে এইভাবে করার কারণে তোমার অঙ্কগুলো সহজ হচ্ছে এবং বুঝতে খুব সহজ হচ্ছে। তো আমি যেভাবে করছি এভাবে বোঝার চেষ্টা করো। তাহলে দুটি বল যদি 90 ডিগ্রি কোণে থাকে, পি এবং কিউ, এদের লব্ধি হবে আর ইজ ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার রুট ওভার।
এবং লব্ধি কোণ পি এর সাথে, খেয়াল করবে পি এর সাথে tan ইনভার্স কিউ ডিভাইডেড বাই পি, এগুলো যদি ভুল না হয়, ঠিক আছে, উলম্বের ফোর্স ডিভাইডেড বাই আনুভূমিক ফোর্স, থিটাটা কিন্তু পি এর সাথে আছে, থিটাটা যদি কিউ এর সাথে হয় পিটা উপরে চলে যাবে, এগুলো মাথায় রাখতে হবে। এখন দুটি বল যে সবসময় 90 ডিগ্রিতে থাকবে সেটাও তো না, তাহলে আমি এখানে করি দুটি বল আলফা কোণে থাকলে, এই আলফা কোণ কিন্তু যে কোনো কোণ হতে পারে, অর্থাৎ যে কোনো অ্যাঙ্গেল হতে পারে। তাহলে আমি এখানে ধরলাম যে এই যে পি কিউ এটা হচ্ছে আমাদের লব্ধি, এটা হচ্ছে আমরা সামান্তরিক সূত্র থেকে পেয়েছি, এটা হচ্ছে আমাদের আলফা, এটা হচ্ছে আমাদের থিটা। সামান্তরিক সূত্র থেকে আমরা যেটা পেয়েছি মূলত সেটাই লিখবো, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p/q cos আলফা। তাহলে এই সূত্রটা আমরা কখন বসাবো? যখন দুটি বল আলফা কোণে থাকবে। আমি জানি যে এই দুইটা সেম জিনিস, এখানে 90 ডিগ্রিটা বসালে এটা আসে, কিন্তু আমরা জাস্ট মনে রাখবো এভাবেই, তাহলে আমাদের অনেক কিছু মাথায় রাখতে হবে না, অঙ্ক করার সময় খুব দ্রুত অঙ্ক করতে পারবো। তোমরা দেখিও আমি সামনে অঙ্ক করার সময় এভাবেই অঙ্কগুলো খুব দ্রুত করব, আর তোমরা যেভাবে করবে সেখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে এবং অঙ্কগুলো অনেক স্লোলি হবে। তো এখান থেকে থিটা ইজ ইকুয়াল টু আমরা পেয়েছিলাম tan ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। এখন খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, এখন কথা হচ্ছে আমরা এখানে কি করেছি, দুটি ফোর্সের ক্ষেত্রে করেছি, অর্থাৎ দুটি বল যদি থাকে, এখন সবসময় কি দুটি বল থাকবে? তিনটি থাকতে পারে, চারটি থাকতে পারে, পাঁচটি থাকতে পারে। এখন আমরা এটাই শিখবো, দুইয়ের বেশি বল যদি থাকে তাহলে তাদের লব্ধি কিভাবে নির্ণয় করা হয়। এখন আমরা দেখব, এখানে একটা চিত্র এঁকেছি, তোমরা খেয়াল করো, দুইয়ের অধিক বল থাকলে লব্ধি নির্ণয়। এখন দুইয়ের অধিক বল যখন থাকবে, আমাদের ম্যাক্সিমাম টার্মেই কিন্তু দুইয়ের অধিক বল থাকে। এখন দুইয়ের অধিক বল থাকলে আসলে তুমি এটার জন্য মানে কোনো সূত্র তৈরি করা নাই, এখন এটাকে আমরা একটা সিস্টেমে ফেলবো। প্রথমে আমরা কি করব, এই সবগুলা ফোর্সকে দুটি বলে রূপান্তর করব। কিভাবে করব? উপাংশ ব্যবহার করে। অর্থাৎ আমরা যখন সামেশন অফ এফএক্স করব, অবশ্যই এভাবে চিহ্নগুলো দিতে হবে। আমরা সামেশন অফ এফএক্স করব, সামেশন অফ এফওয়াই করব। এই সামেশন অফ এফএক্স আর এফওয়াই এই সবগুলা বলকে দুইটা বলে রূপান্তর করে ফেলবে। তাহলে এটা যদি করি, তাহলে আমাদের এখানে আসছে f1 প্লাস f2 cos থিটা। এগুলো কিভাবে এসেছে এগুলো আমি এক্সপ্লেইন করছি। f4 মাইনাস f5 cos থিটা 5। এখন দেখো আমি জিনিসগুলো এক্সপ্লেইন করছি যে এই ইকুয়েশনটা কিভাবে এসেছে। আমি সামেশন অফ fx করেছি, ডান দিককে পজিটিভ ধরেছি। এই কাজটা মূলত এটাই করেছি যে এই সবগুলা ফোর্সের আনুভূমিক উপাংশগুলো বের করেছি, অর্থাৎ একটা ফোর্সে রূপান্তর হয়েছে। আমরা সামেশন অফ fy করে আরো একটা টার্মে রূপান্তর করে ফেলবো। তো এখানে আমি যেটা করেছি, আমি ডান দিককে পজিটিভ ধরেছি। তাহলে দেখো এদিকে একটা ফোর্স রয়েছে, সেটা হচ্ছে f1 সরাসরি বসে আছে, কারণ এটা ডান দিকে, এটা পজিটিভ রয়েছে। এর পরেরটা যদি চিন্তা করি, এই পরেরটা সম্পূর্ণ ডান দিকে নাই, তাহলে এটা বাঁকা করে আছে, এটার একটা উপাংশ ডান দিকে আছে। এই উপাংশ কোনটা? আমরা বল বিভাজন থেকে শিখেছি, সেটা হচ্ছে f2 cos থিটা। এই যে f2 cos থিটা। এখন আমরা f2 cos থিটা যদি করি, এটা ডিরেকশন কিন্তু এদিকে, অর্থাৎ ডান দিকে, আর আমি ডান দিকে পজিটিভ ধরেছি, সেই জন্য পজিটিভ f2 cos থিটা হয়েছে, cos থিটা 2 হয়েছে। এরপরে এই f3 এর কথা যদি বলি, অনেকেই f3টাকে f cos 90 ডিগ্রি লেখে, কিছুই লিখতে হবে না। যখন আমরা আনুভূমিক উপাংশে কাজ করব, যখন আমরা আনুভূমিকে কাজ করব, অর্থাৎ সামেশন অফ এফএস করব, তখন কিন্তু উলম্ব উপাংশ যে ফোর্স গুলো আছে সেগুলো কখনোই এফএক্স এ আসে না। কিংবা তোমরা cos 90 ডিগ্রি দিয়ে দিতে পারো, শুধু শুধু একটা টার্ম বেড়ে যাবে। তো আমি যেটা বলছিলাম, যখন আমি আনুভূমিক করব তখন উলম্বটা আসবে না, যখন উলম্ব করব তখন আনুভূমিকটা আসবে না। এই সিম্পল জিনিসটা মাথায় রাখলেই হয়ে যায়। তাহলে f3টা বাদ, f4 এর যদি ডিরেকশন দেখো, সেটা কিন্তু বিপরীত দিকে। আমি এদিকে পজিটিভ ধরেছি, এটা ডিরেকশন এদিকে, সেই জন্য আমি মাইনাস দিয়েছি। f5 এরও আমি উপাংশ বের করব। দেখো আমি কোনটাই দিকে দিয়েছি, cos থিটা দিয়ে এই উপাংশ বের করেছি, আর এই উপাংশের ডিরেকশন এদিকে, সেই জন্য মাইনাস আসছে, আর f2 cos থিটা 5। এখন দেখো থিটা 2টা ভূমির সাথে এসেছে, সেই জন্য কিন্তু আমি ভূমির উপাংশে cos থিটা লিখেছি। যদি এটা উলম্ব থাকতো, ভূমির উপাংশে আমি sin থিটা লিখতাম। এখন এইভাবে কিন্তু আমি একটা উপাংশে বিভক্ত করে ফেলেছি, মানে সবগুলো ফোর্সের একটা উপাংশ পেয়ে গেছি। আরেকটা উপাংশ যদি আমি বের করি, আমি উপরের দিকে পজিটিভ ধরলাম,
তাহলে এটা বাদ, কারণ এটা আনুভূমিকে আছে, আমি উপরে করছি। এটা যদি করি F2 sin θ2, এখানে একটা জিনিস তোমরা খেয়াল করতে পারো, সেটা হচ্ছে এটাকে যখন আমি উপরে করেছি এটা ডিরেকশন উপরের দিকে, আর আমি উপরের দিকে পজিটিভ ধরেছি, সেই জন্য এখানে একটা পজিটিভ রয়েছে। এরপরে যদি দেখি F3 সরাসরি বসে যাবে, কারণ এটা উপরের দিকে রয়েছে আর উপরের দিকে আমি পজিটিভ ধরেছি, এই F4টা আসবে না। আর এটা নিচের দিকে আছে, সেই জন্য এটা এটা নিচের দিকে কিভাবে বুঝলাম, আমি এইভাবে কনভার্ট করব। তাহলে F5 sin θ5। তো এভাবে মূলত আমি উলম্ব উপাংশ এবং আনুভূমিক উপাংশ নির্ণয় করব। দেখো, যখন আমি উলম্ব এবং আনুভূমিক উপাংশ নির্ণয় করে ফেলবো, তখন আমি এই দুইটা টার্ম পাবো। তাহলে এই দুইটা টার্ম থেকে আমি আরেকটা নতুন ফিগার রাখতে পারি, যেখানে এটাকে দিতে পারি সামেশন অফ fx, আর উপরের দিকে যদি হয় সামেশন অফ f1। এই দেখো, এই ফিগার থেকে, এই ক্যালকুলেশনের মাধ্যমে আমি এই ফিগারটা পেয়েছি, যেখানে আমি সবগুলো ফোর্সকে সামেশন অফ fx এবং fy দুইটা আলাদা উপাংশে বিভক্ত করে ফেলেছি। তার মানে এই সবগুলো ফোর্সের রিপ্রেজেন্ট করতেছে সামেশন অফ fx এবং fyটা। এখন আমি এই দুইটা ফোর্সের যদি রিঅ্যাকশন ফোর্স বের করি, তাহলে এই সবগুলা ফোর্সের রিঅ্যাকশন ফোর্স বের হয়ে যাবে। আর এই দুইটা ফোর্সের রিঅ্যাকশন ফোর্সের সূত্রটা হচ্ছে, আমরা কিছুক্ষণ আগে শিখেছিলাম, দুইটা ফোর্স যদি 90 ডিগ্রিতে থাকে তাহলে এভাবে বের করতে হবে। তাহলে এখানে আসলে মূলত আমরা কি করেছি, সবগুলা ফোর্স যদি দুইয়ের অধিক ফোর্স থাকে, তাহলে প্রত্যেকটা ফোর্সকে দুটি উপাংশে বিভক্ত করে দুটি ফোর্সে নির্ণয় করে ফেলবো। এই দুটি ফোর্সকে সামেশন অফ fx fy দ্বারা ইন্ডিকেট করলাম। এই দুইটা থেকে আমরা এই দুইটা চিত্র আঁকলাম, এই চিত্র থেকে আমি রেজাল্টেন্ট ফোর্স বের করব। এই রেজাল্টেন্ট ফোর্সটাই কিন্তু এদের সবার রেজাল্টেন্ট ফোর্স হবে। তাহলে এখানে আমি থিটা বের করতে পারি। তাহলে এই যে আমি থিটার মান বের করেছি, এই আরই হচ্ছে আর থিটাই হচ্ছে এই সবগুলা বলের রেজাল্টেন্ট ফোর্স এবং ফোর্সের ডিরেকশন। তো আমরা বলের সংযোজন কিন্তু শিখে গিয়েছি, অর্থাৎ একাধিক বলকে এক বলে কিভাবে আনতে হয়। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি যখনই বল বিভাজন করব, এখানে প্রত্যেকটা টার্ম তোমাদের কাজে লাগবে, তাই ভালো করে জিনিসগুলো দেখে নেবে। এখন আমি আলোচনা করব বলের সাম্যাবস্থা নিয়ে। বলের সাম্যাবস্থা জিনিসটা কি? আমরা এতক্ষণ পড়েছি যে কোনো বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করবে। যখন কোনো বস্তুর উপর একাধিক বল ক্রিয়ার পরেও বস্তুটি স্থির থাকবে কিংবা সমবেগে গতিশীল থাকবে, খুব ইম্পর্টেন্ট টপিক। তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্টই এই বলের সাম্যাবস্থা জায়গাটায় একটা মিস্টেক করো, সেটাই আমি কিন্তু এখন তুলে ধরবো। সেটা হচ্ছে, সাম্যাবস্থা কাকে বলে? যখন একাধিক বল কোনো বস্তুর উপরে ক্রিয়া করার পরেও বস্তুটার লব্ধি বল শূন্য থাকবে, এটা হচ্ছে প্রপার আনসার। সেটা হচ্ছে হলো, একাধিক বল কোনো বস্তুর উপর ক্রিয়ার পরেও বস্তুর লব্ধি যদি শূন্য হয়, তাহলে তাকে আমরা সাম্যাবস্থা বলতে পারি, বা সেই সিস্টেমটাকে আমরা বলের সাম্যাবস্থা বলতে পারি। অনেকেই আনসারটা এভাবে দেয় যে একাধিক বলের, যখন কোনো বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করে বস্তুটিকে স্থির রাখে, তাকে বলের সাম্যাবস্থা বলে। এটা কিন্তু ভুল আনসার, কারণ বস্তু স্থির না থাকলেও, বস্তু চলমান থাকলেও সাম্যাবস্থা হয়। বস্তুর সাম্যাবস্থার দুইটা কন্ডিশন, একটা হচ্ছে হলো বস্তুটা স্থির থাকলে সেটাও সাম্যাবস্থা, সমবেগে গতিশীল থাকলে সেটাও সাম্যাবস্থা। এই জায়গাটাই তোমরা ভুল করো। আমি আবারও রিপিট করছি, সমবেগে গতিশীল থাকলে সেটাও সাম্যাবস্থা, শুধু ত্বরণ থাকলে সাম্যাবস্থা না। সমবেগে গতিশীল সাম্যাবস্থা, স্থির থাকলেও সাম্যাবস্থা। শুধু যে স্থির থাকলে সাম্যাবস্থা হবে সেটা কিন্তু না। তাহলে সাম্যাবস্থার সংজ্ঞাটা আমরা এইভাবে দিতে পারি, একাধিক বল কোনো বস্তুর উপর ক্রিয়ার ফলে বস্তুটির লব্ধি যদি শূন্য থাকে, তাহলে কিন্তু তাকে সাম্যাবস্থা বলতে পারি। অনেকে এখন এটা প্রশ্ন করতে পারো যে বস্তুটা লব্ধি বল শূন্য থাকলে কি করে বস্তুটা সমবেগে গতিশীল হবে? সমবেগে গতিশীল, ত্বরণে না। ত্বরণে যদি গতিশীল হয় তাহলে ফোর্সের প্রয়োজন হয়। নিউটন তার গতির প্রথম সূত্রে আমাদেরকে কি বলেছেন? আমি একটু ফিজিক্স নিয়ে পড়াচ্ছি। তো নিউটন আমাদের গতির প্রথম সূত্রে বলেছেন, যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা না হয় কিংবা প্রয়োগকৃত বলের রেজাল্টেন্ট ফোর্স বা লব্ধি বল যদি শূন্য হয়, তাহলে সেই বস্তুটি চিরকাল স্থির থাকবে কিংবা সমবেগে গতিশীল থাকবে। তাহলে মানে কি? লব্ধি বল শূন্য হলে, নিউটন বলে গিয়েছেন 1600 খ্রিস্টাব্দে, আমি বলিনি,
তাহলে কোনো বস্তুর উপর যদি প্রয়োগকৃত বলের লব্ধি শূন্য হয় তাহলে সেই বস্তুটা হয় স্থির থাকবে, নয় সমবেগে চিরকাল গতিশীল থাকবে। তার মানে সমবেগে গতিশীল থাকলে লব্ধি বল শূন্য হবে, নিউটন বলে গিয়েছেন। তাহলে আমরা বুঝতে পারছি যে সাম্যাবস্থা আসলে দুইটা কন্ডিশনে হতে পারে, সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে হতে পারে এবং স্থির বস্তুর ক্ষেত্রে হতে পারে। তাহলে আমরা সাম্যাবস্থা জিনিসটা এখন বুঝতে পেরেছি। এখন সাম্যাবস্থা শর্ত, অর্থাৎ সাম্যাবস্থা হলে আমাদের কি বেনিফিটটা, আমাদের দরকার কি, এটা আমরা সাম্যাবস্থা থাকলে তিনটা কন্ডিশন পাই, এই তিনটা কন্ডিশন ব্যবহার করে আমরা অনেক ম্যাথ সলভ করতে পারি। মূলত কিন্তু সাম্যাবস্থার ফলে চারটা কন্ডিশন পাওয়া যায়, আমরা তিনটা ব্যবহার করি এবং তিনটাই বলি, কারণ আমাদের যারা পলিটেকনিক্যালে আছো কিংবা ডিপ্লোমা শেষ করছো তাদের জন্য কিন্তু তিনটাই যথেষ্ট, 4 নাম্বারটা প্রয়োজন হয় না। আমি দেখাচ্ছি। প্রথমটা হচ্ছে সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0। যখন বস্তু সাম্যাবস্থায় থাকবে তখন সামেশন অফ এফ এক্স 0 আসবে। যখন বস্তু সাম্যাবস্থায় থাকবে সামেশন অফ এফ ওয়াই 0 থাকবে। যখন বস্তু সাম্যাবস্থায় আসবে মোমেন্ট 0 থাকবে। মনে রাখবে সাম্যাবস্থায় থাকলেই তুমি সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0 লিখে দিতে পারবে, সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0 লিখে দিতে পারবে এবং সামেশন অফ মোমেন্ট। এই মোমেন্টে অনেকে সমস্যা হয় যে একটা বস্তু এরকম রয়েছে, এটার মোমেন্ট 0, কিন্তু আমি কোথায় মোমেন্ট ধরবো? তুমি যে কোনো পয়েন্টে মোমেন্ট ধরো, মোমেন্ট কিন্তু 0ই আসবে। তো এটা হচ্ছে বোঝার জিনিস যে যে কোনো পয়েন্টে মোমেন্ট নিলে মোমেন্টটা 0 আসবে। এখানে 4 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে সামেশন অফ এফ জেড ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ জেড অ্যাক্সিস বরাবর, অর্থাৎ 3 ডাইমেনশন যদি চিন্তা করি এক্স ওয়াই জেড, জেড অ্যাক্সিস বরাবর কিন্তু ফোর্সের বীজগাণিতিক যোগফল 0। আমাদের 3 ডাইমেনশনের ম্যাথ নেই বা করতে হয় না, সেই জন্য জেড অ্যাক্সিসটা আমরা ইগনোর করি। তো এটাই হচ্ছে সাম্যাবস্থার এবং এখানেই হচ্ছে সাম্যাবস্থার শর্তগুলো। এই তিনটা শর্ত আমরা অনেক বেশি পরিমাণেই অঙ্কে ব্যবহার করব। এখন আমরা লামি সূত্র নিয়ে আলোচনা করব। এই লামি সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে দড়ির যে ম্যাথগুলো আছে, স্প্রিং এর যে ম্যাথগুলো আছে সেগুলো সমাধান করার জন্য লামি সূত্রটা খুবই সহজ একটা মাধ্যম। তো এই লামি সূত্রটা যদি আমরা বুঝতে চাই, আগে এটা বুঝতে হবে লামি সূত্রের কন্ডিশনটা কি, মানে লামি সূত্র তুমি ইচ্ছা মতো অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে প্রথমে আমাদেরকে বুঝতে হবে এই লামি সূত্রের শর্তটা কি, অর্থাৎ কখন আমরা লামি সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে প্রথম যে কন্ডিশনটা আছে সেটা হচ্ছে তিনটি বল প্রয়োজন, তিনটি বল প্রয়োজন, তিনটি বল এবং সাম্যাবস্থায় থাকতে হবে। অর্থাৎ তিনটি বল যখন সাম্যাবস্থায় থাকবে তখনই আমরা লামি সূত্র অ্যাপ্লাই করতে পারবো। 2 নম্বরটা হচ্ছে বলগুলো কনভার্জিং বা ডাইভার্জিং হতে হবে, কনভার্জিং বা ডাইভার্জিং হতে হবে। এখন কনভার্জিং আবার ডাইভার্জিং এগুলো আবার কি জিনিস, খায় না মাথায় দেয়। কনভার্জিং আর ডাইভার্জিং, দেখো এই তীর চিহ্ন, আমরা যে বলের তীর চিহ্নগুলো দেই এটার একটা হচ্ছে হেড, এটা হচ্ছে টেইল, অর্থাৎ এটাকে হেড বলে এটাকে টেইল বলে। এই বলগুলো আমরা মেকানিক্সের যতগুলো ফর্মুলা এখন শিখেছি, প্যারালাল মানে সামান্তরিক সূত্র, ত্রিভুজ সূত্র, এই সবগুলার কিন্তু কিছু বেসিক রুল রয়েছে, মানে রুলস এরও আবার রুলস রয়েছে। তার মধ্যে একটা আছে হচ্ছে হেড টু হেড রুল, একটা হচ্ছে টেল টু টেল রুল। অর্থাৎ এই যে আমরা সূত্রগুলো লিখেছি এর আগে, সেগুলো যদি তুমি লিখতে চাও তোমাকে এই দুইটা যে কোনো একটা রুল অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ হেড টু হেড মানে হচ্ছে কনভার্জিং, টেল টু টেল মানে হচ্ছে ডাইভার্জিং। অর্থাৎ তুমি হয় ফোর্স গুলো এভাবে করে অ্যাপ্লাই করতে হবে, নয়তো এভাবে করে দিতে হবে। সরি, এই দেখো এখানে হচ্ছে হলো টেল টু টেল, দেখো সবগুলো টেল একসাথে লেগেছে, এটা হচ্ছে হেড টু হেড। এই জিনিসটাকে বলা হয় কনভার্জিং এবং ডাইভার্জিং। তোমাকে অবশ্যই এখানে এভাবে করে দিতে হবে, হয় কনভার্জিং, নয়তো তীর চিহ্নগুলো একসাথে করতে হবে, নয় ডাইভার্জিং। এই রুলটাই হচ্ছে হলো এখানে আসবে যে কনভার্জিং অর ডাইভার্জিং। ঠিক আছে, আচ্ছা। তাহলে এই দুইটা যদি রুল মেনে চলে তখন তিনটা বল থাকতে হবে, সাম্য অবস্থায় থাকতে হবে, বলগুলো অবশ্যই কনভার্জিং এবং ডাইভার্জিং অথবা ডাইভার্জিং হতে হবে, তখনই আমরা লামি সূত্র অ্যাপ্লাই করতে হবে। এই লামি সূত্র আমাদেরকে কি বলে, পি বাই, দেখো এখানে আমরা একটা সূত্র পাই সাইন আলফা, আর বাই সাইন গামা এবং কিউ বাই সাইন বিটা।
এই যে একটা সূত্র আমরা পেয়েছি, এই সূত্রটা আমরা ব্যবহার করে খুব দ্রুত অঙ্ক সমাধান করতে পারবো। সেই জন্য এই লামির সূত্রটা বিশেষ ক্ষেত্রে প্রয়োজন হয়। এই লামির সূত্রটাকে আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র। এই লামি সূত্রকে বলা হয় ত্রিভুজের সাইন সূত্র, অর্থাৎ ত্রিভুজের সাইন সূত্রটা আর লামি সূত্রটা সেম। তোমাদের অনেক জায়গায় হতে পারে লামি সূত্রের জায়গায় ত্রিভুজের সাইন সূত্র ব্যবহার করেছে। তাহলে আমরা আশা করি এখন লামি সূত্রটা বুঝতে পেরেছি। পি একটা ফোর্স, কিউ একটা ফোর্স, আর একটা ফোর্স, এগুলোর কোণগুলো আচ্ছা খেয়াল করো, পি এর নিচে কিন্তু পি এর অপোজিট যে কোণটা আছে সেটা বসেছে, আর এর নিচে কিন্তু আর এর অপোজিট যে কোণটা আছে সেটা বসেছে, কিউর নিচে কিন্তু কিউর অপোজিট যে কোণ আছে সেটা রয়েছে। তাহলে এটাই হচ্ছে আমাদের লামির সূত্র। এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভেরিগনের মোমেন্ট নীতি। এই ভেরিগনের মোমেন্ট নীতিটা যদি তুমি ভালো করে বুঝো তাহলে তোমার অনেকগুলো অঙ্কে তোমার সময়টা অনেক বেঁচে যাবে। অর্থাৎ তুমি ফ্রি বডি ডায়াগ্রামে বলো কিংবা বল বিভাজনের অনেকগুলো অঙ্কে তোমার জন্য সহজ হবে। আমি যখন ওই অঙ্কগুলো করাবো সামনে তখন দেখবে ভেরিগনের মোমেন্ট নীতি ব্যবহার করছি। তো তোমরা এখন যদি ভেরিগনের মোমেন্ট নীতিটা না বুঝো তখন গিয়ে তোমাদের কাছে নতুন একটা কনসেপ্ট মনে হবে। তো তোমরা এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। মনে করো এটা একটা বার রয়েছে, এই বারের বিভিন্ন জায়গায় ফোর্স F1 F2 F3 অ্যাপ্লাই হয়েছে। তো ভেরিগন আমাকে কি বলতেছে? ভেরিগন বলেছে যে কোনো একটা বস্তুর উপরে যদি একাধিক ফোর্স ক্রিয়া করে তাহলে ওই বস্তুর যে কোনো পয়েন্ট থেকে ওই বলগুলোর, যে বলগুলো ক্রিয়া করছে F1 F2 F3 মোমেন্টের বীজগাণিতিক যোগফল লব্ধির মোমেন্টের সমান হবে। এই জিনিসটা একটু বুঝতে কঠিন হয়, আমি যখন ইকুয়েশনটা লিখবো তোমাদের বুঝতে সহজ হবে। এখান থেকে আমি যদি এ পয়েন্টে মোমেন্ট নেই, এই মোমেন্ট সবগুলা বলের মোমেন্ট, এটা লব্ধি বল, এটা কিন্তু বল না, এটা লব্ধি বল, সবগুলো বলের মোমেন্টের বীজগাণিতিক যোগফল। তাহলে আমি বীজগাণিতিক যোগফল করি। প্রথমে F1 ইন্টু L1, এখানে নেগেটিভ হবে কারণ এটা এন্টি ক্লকওয়াইজ। তারপরে হচ্ছে প্লাস F2 প্লাস হবে কারণ এটা ক্লকওয়াইজ ইন্টু L2। এই যে বীজগাণিতিক যোগফল মানে প্লাস মাইনাস হিসাব করতে হবে, F3 ইন্টু L3। এই যে আমি এখানে মূলত কি করেছি যে প্রত্যেকটা বল F1 F2 F3 এই তিনটা বলের মোমেন্টের যোগফল করেছি, বীজগাণিতিক যোগফল করেছি। আমাদের ভেরিগন বলছে যে প্রত্যেকটা বলের মোমেন্টের বীজগাণিতিক যোগফল লব্ধি বলের মোমেন্টের সমান হবে। তাহলে ইজ ইকুয়াল টু আমি কি দিতে পারি? আর ইন্টু এল, এখানে মাইনাস হবে মাইনাস আর ইন্টু এল। এই যে ইকুয়েশনটা আমি পেয়েছি এটা মূলত আমাদের কি বলে যে প্রত্যেকটা বলের মোমেন্টের বীজগাণিতিক যোগফল লব্ধি বলের মোমেন্টের সমান হবে। এইটাই হচ্ছে ভেরিগনের মোমেন্ট নীতি। এই মোমেন্ট নীতিটা আমাদের সামনে প্রয়োজন হবে। তো আশা করি এই প্রত্যেকটি বেসিক কনসেপ্ট গুলো তোমরা বুঝতে পেরেছো। যদি এই কনসেপ্ট গুলো বুঝে থাকো তাহলে তোমাদের বল বিভাজন সহ সম্পূর্ণ মেকানিক্সে অনেক সহজ হবে। তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমি খুব দ্রুত পরবর্তী ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব। ততক্ষণ ভালো থাকবে। আল্লাহ হাফেজ।